দর্শক, বাংলাদেশের রাষ্ট্রনীতি মাঝে মাঝেই যেন অসহায় গৃহস্থের মতো হয়ে যায়, যিনি মাসের ২০ তারিখে মুদি দোকানের সামনে দাঁড়িয়ে কাজুমাজু হয়ে বলেন, ভাই হিসাবের খাতাটা খুলুন, আগামী মাসে সব মিটিয়ে দেব। দোকানদার হেসে খাতা বাড়িয়ে দেন ঠিকই, কিন্তু সুযোগ বুঝে চাল, ডাল আর তেলের দামটাও একটু বাড়িয়ে ধরেন। আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ এর সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্কটাও যেন হুবহু একই সুতোয় গাঁথা। দেশ নিউজ 24 এর আজকের এক্সক্লুসিভ বিশ্লেষণে আমরা দেখব আইএমএফ এর আটকে থাকা ঋণের রহস্য এবং নতুন ঋণের আড়ালে লুকিয়ে থাকা সাধারণ মানুষের পকেট কাটার এক ভয়ঙ্কর অর্থনৈতিক চিত্র। খবরের পেছনের আসল সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাধারণত কোনো দেশ শখের বশে আইএমএফ এর দরজায় হাত পাততে যায় না। যে যায় সে কেবল চরম অভাবের তাড়নায়, রিজার্ভের ভয়াবহ ঘাটতিতে অথবা এক খাদের কিনারে দাঁড়িয়ে থাকা অর্থনৈতিক সন্ধিক্ষণে যায়। ২০২৩ সালে সেই চরম অবস্থাতেই তৎকালীন সরকার আইএমএফ এর কাছে হাত বাড়িয়েছিলেন এবং $৪.৭ বিলিয়ন একটি বিশাল ঋণ চুক্তি হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময় সেই ঋণের পরিমাণ আরও $৮ মিলিয়ন বাড়ানো হয়। সব মিলিয়ে চুক্তির পরিমাণ দাঁড়ায় এক বিশাল অঙ্কে এবং এখন পর্যন্ত বাংলাদেশ পেয়েছে প্রায় $৩.৬৪ বিলিয়ন। কিন্তু দর্শক, ঋণের এই করুণ গল্প এখানেই শেষ নয়, এখানেই শুরু হচ্ছে নাটকের দ্বিতীয় অঙ্ক। কারণ ২০২৩ সালে শুরু হওয়া চলমান ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তির টাকাই এখনো মাঝপথে আটকে আছে। গত ডিসেম্বরেই সেই অর্থ পাওয়ার কথা ছিল। জুনের মধ্যে $১.৩ বিলিয়ন বাংলাদেশের পাওয়ার কথা থাকলেও ওয়াশিংটনে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেও সেই জট এখনো কাটেনি। অর্থমন্ত্রী দেশে ফিরে এসেছেন ঠিকই, কিন্তু ডলার এখনো ঢাকার মাটিতে নামেনি। আর ঠিক এই শ্বাসরুদ্ধকর অবস্থাতেই সামনে এসেছে এক নতুন এবং চাঞ্চল্যকর খবর। বাংলাদেশ আবারও আইএমএফ এর কাছে প্রায় $২ বিলিয়ন নতুন ঋণ চাইছে এবং বিশ্ব ব্যাংকের কাছেও আরও $১ বিলিয়ন চাওয়া হয়েছে। চলমান কর্মসূচির টাকাই যখন আটকে আছে, তখন আবার নতুন ঋণের কথা কেন উঠছে? অর্থনীতিবিদদের অনেকে বলছেন এর পেছনের মূল কারণ হলো আকাশচুম্বী জ্বালানি ব্যয়। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির উপর চরম চাপ বেড়েছে। বাংলাদেশকে অতিরিক্ত প্রায় $৩ বিলিয়ন ব্যয় করতে হচ্ছে। সরকার রিজার্ভ থেকে সেই বিপুল অর্থ খরচ করার ঝুঁকি নিতে চাইছে না, কারণ রিজার্ভে হাত দিলে দেশের আমদানির সক্ষমতা সরাসরি কমে যাবে। ডলারের বাজারে চরম অস্থিরতা বাড়বে এবং সবশেষে টাকার মান পড়ে গেলে সোজা বাংলায় পকেট কাটা যাবে এদেশের খেটে খাওয়া সাধারণ নাগরিকদের। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের মতে, এই বাড়তি জ্বালানি ব্যয়ের চাপ সামলাতেই সরকার মূলত বড় সংস্থাগুলোর দিকে তাকাচ্ছে। কিন্তু অর্থনীতির সবচেয়ে বড় ব্যঙ্গ এখানেই যে ঋণ নিল চাপ আর ঋণ না নিলেও সাধারণ মানুষের উপরেই চাপ। ঢাকায় বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের ভাষায়, আইএমএফ নতুন ঋণ দিলেও সবার আগে জানতে চাইবে এই টাকায় সরকার ঠিক কি করবে। কারণ ঋণ তো কোনো আকাশ থেকে পড়া কোনো রহমত নয়। ঋণ মানে আজকের অভাব মেটাতে আগামী দিনের আয়কে অন্যের কাছে বন্ধক রাখা। আইএমএফ এর মূল কথা খুব পরিষ্কার, ভর্তুকি কমাও, করজাল বাড়াও, রাজস্ব ব্যবস্থায় সংস্কার করো, ব্যাংক খাতে শৃঙ্খলা আনো এবং প্রয়োজন হলে কর বাড়াও। আইএমএফ এর অর্থনৈতিক দর্শন অনেকটা এমন যে আগে হিসাবের খাতা ঠিক করো, পরে দেশের মানুষের দীর্ঘশ্বাসের কথা ভাবা যাবে। কিন্তু বাংলাদেশের মতো শ্রম নির্ভর এবং ক্ষুদ্র ব্যবসা নির্ভর দেশের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। যখন আইএমএফ এর শর্তে ভর্তুকি কমে যায়, তখন হু হু করে গ্যাস, বিদ্যুৎ আর জ্বালানির দাম বাড়ে। আর তারপর শিল্পের উৎপাদন খরচ বাড়ে, কৃষকের সেচ ব্যয় বাড়ে এবং ছোট কারখানার মালিকের মাথায় আকাশ ভেঙে পড়ে। ইতিমধ্যেই আইএমএফ এর পূর্ববর্তী শর্ত অনুযায়ী সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়াও নাকি চলছে। কথাটা শুনতে খুব প্রশাসনিক মনে হলেও এর বাংলা অনুবাদ সাধারণ মানুষ খুব ভালো করে বোঝে যে সামনে আরো ভয়ঙ্কর চাপ আসছে। আরেকটি বড় চাপ আসছে কর খাত থেকে। আইএমএফ চায় করজাল বাড়ুক। তথ্য হিসেবে কথাটা ঠিক হলেও বাস্তবে যদি করজাল বাড়ানো মানে একই মানুষকে চেপে ধরে আবারও করের চাপ দেয়া হয়, তবে সেটা কোনো চিকিৎসা নয়, বরং একটি নতুন মরণঘাতী রোগ।
চলমান ঋণ কর্মসূচির শর্তগুলো নিয়েও বিতর্কের অন্ত নেই। অন্তর্বর্তী সরকারের সময় বড় শর্তগুলো পূরণ হয়েছে বলা হলেও নতুন সরকারের সময় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ এমনভাবে সংশোধন করে পাশ হয়েছে যা নিয়ে খোদ অর্থনীতিবিদদের মধ্যে চরম উদ্বেগ আছে। এই সংশোধনের ফলে দুর্বল ব্যাংকের পুরনো লুটপাটকারী শেয়ারধারীদের আবারও মালিকানায় ফেরার একটি কালো পথ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আবার আইএমএফ এর শর্ত অনুযায়ী প্রতি মাসের শুরুতে স্বয়ংক্রিয়ভাবে তেলের দাম সমন্বয়ের কথা থাকলেও গত 2 মাস তা রহস্যজনকভাবে হয়নি। এই অবস্থায় সরকার যদি নতুন ঋণ আনুষ্ঠানিকভাবে পায় তবে জনজীবনের চাপ যে আরো বাড়বে তা এক প্রকার নিশ্চিত। অর্থমন্ত্রী অবশ্য অত্যন্ত দম্ভ ভরে বলছেন যে আইএমএফ এর কোনো শর্ত যদি জনগণের স্বার্থ সংরক্ষণে বাধা হয় তবে সরকার তা মেনে নেবে না। কিন্তু আন্তর্জাতিক অর্থনীতির টেবিলে শুধু বলিষ্ঠ বাক্য দিয়ে কিস্তি ছাড় হয় না, সেখানে তারা খাতা দেখে, আইন দেখে এবং বাজেট দেখে। জুনে জাতীয় বাজেট ঘোষণার পরই হয়তো আটকে থাকা কিস্তির চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ঋণ যদি এমন কোনো অনুৎপাদনশীল প্রকল্পে যায় যার কোনো রিটার্ন নেই তবে সেটা অর্থনীতির ভাষায় উন্নয়ন নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের নামে এক ভয়ঙ্কর আগাম বিল পাঠানো। আইএমএফ অনেকটা কড়া স্বভাবের মহাজনের মতো, যে সময় মতো টাকা দেয় কিন্তু বিনিময়ে সংসারের হাড়ের সব খবরও নিতে চায়। দর্শক, আইএমএফ এর এই নতুন ঋণের ফাঁদ এবং সাধারণ মানুষের উপরে সম্ভাব্য প্রভাব নিয়ে আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত কি এখনই কমেন্ট বক্সে লিখে জানান। অর্থনীতি ও রাজনীতির এমন সব রুদ্ধশ্বাস খবরের পেছনের আসল সত্য সবার আগে জানতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।